নমস্কার, গল্পের বাহার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের গল্প শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের কাব্যচর্চা। বাড়ির দরজায় কে যে একপাল ছাগল বেঁধে গেছিল, তাদের চ্যাঁভ্যায় পাড়াটা মাঠ। হর্ষবর্ধন তখন থেকে উঠে পড়ে লেগেছেন, কিন্তু মনই মেলাতে পারছেন না। তা কবিতা মেলাবেন কি? দূর চাই, বিরক্ত হয়ে বলেছেন হর্ষবর্ধন। পাঠার সঙ্গে কেবল পেটের মিল হতে পারে, কবিতার মিল হয় না। পাঠারা অপাঠ্য। আজই একটু আগে গোবরার হাতে তিনি মোটা খাতাটা দেখেছিলেন, চামড়ায় বাঁধানো, চকচকে, অবিকল বইয়ের মতো। কৌতূহল প্রকাশ করায় গোবরা জানিয়েছিল, এটা আমাদের কবিতার খাতা, আমরা কবিতা লিখব, পরে ছাপা হয়ে বই আকারে বেরুবে। আমাদের কবিতার বই। আমরা মানে? আমরা কারা? ভাইয়ের কথায় দাদা ঘাবড়েই গেছেন। আমরা অর্থাৎ তুমি আর আমি। আবার কে? গোবরা ব্যক্ত করেছে। আমি কবিতা লিখব? কেন? কি দুঃখে? হর্ষবর্ধন আকাশ থেকে পড়েছেন। আমাদের কাঠের কারবার বেঁচে থাক, কবিতা লিখতে যাব কিসের দুঃখে? চিরটা কাল তো আকাঠ হয়েই কাটালে। কেন, কবি হওয়াটা কি খারাপ? ধূর তোর কবি, কি পাপ করেছি যে আমায় কবিতা লিখতে হবে? হর্ষবর্ধনের কভিনেহি মেজাজ। কেন, পাপ কিসের? গোবরা জবাব দিয়েছে, কবিতা লেখা কি পাপ? ব্যাস, বাল্মীকি, কালিদাস, কৃত্তিবাস, ওমর বলতে বলতে গোবরার কোথায় যেন আটকে যায়। দূর বোকা, ওমর নয়, অমর। জানি, কবিতা লিখে এরা সবাই অমর, জানা আছে। হর্ষবর্ধন ভাইকে জানাতে দ্বিধা করেন না। অমর নয়, ওমর। আর একজন নামজাদা কবি, তার নামের সঙ্গে আরও দুটো খাবার জিনিস জড়ানো কি না? খাবারগুলো আমার মনে আসছে না ছাই। ওমরত্ব ছাড়াও দুরকমের খাবার, ভালো খাবার। ঠিক কাব্যরস না হলেও হর্ষবর্ধনের জিভে একরকমের রস জমে। মনে পড়েছে, খই আর আম, ওমর খৈয়াম। হ্যাঁ, তুমি কি বলতে চাও? ব্যাস, বাল্মীকি, কালিদাস, কৃত্তিবাস আর আমাদের এই ওমর খৈয়াম, এরা সবাই কবিতা লিখে পাপ করে গেছেন। ওমর খৈয়াম আমি পড়িনি, তবে খই আমের মতো ভালো হবে কিনা বলতে পারবো না। হর্ষবর্ধন আসল প্রশ্নের পাশ কাটিয়ে যান। আমি পড়েছি, দই চিড়ের চেয়েও ভালো। গোবরা অভিজ্ঞতা ব্যক্ত করে। ঢের উপাদেয়। তা ভালো হতে পারে, কিন্তু কবিতা লেখা ভারী শক্ত, মেলাতে হয়। কবিতা মেলাতেই অনেকের প্রাণ যায়। ওমরের কথা জানে না আর সবাই মরো। কিন্তু শক্ত না। তুমি এই ভূমিকাটা পড়ে দেখো, জনৈক আস্ত লেখকের লেখা। লোকটাকে হয়তো কবিও বলা যায়। হ্যাঁ, রীতিমতো টাকা দিয়ে লেখাতে হয়েছে, নগদ 1 কোটি টাকা। বইটা লেখবার আগেই বইয়ের ভূমিকাটি লিখিয়ে রাখলাম, কাজ এগিয়ে রইল। মোটা খাতাটার গোড়াতেই একটা গোটা প্রবন্ধ, কোনো এক আস্ত লেখকের লেখা একটা ছোট্ট ভূমিকা। ভূমিকাটির মাথায় বিশদ করে জানান, কবিতা লেখা মোটেই কঠিন না। হর্ষবর্ধন ভূমিকার মাথাটা পড়েন, কিন্তু মোটেই তার ভেতরে মাথা গলান না। এমনিতেই তিনি মাথা নাড়েন না। শক্ত না, খুব শক্ত। এ কীভাবে কাঠ যে হাটে গেলেই মিলে যায়। এ হলো কবিতা। মেলা দেখি কবিতার সঙ্গে। কবিতা, গবিতা, ঘবিতা, অবিতা, চবিতা, ছবিতা, জবিতা, মাই স্তব, হবিতা, কিচ্ছু মেলে না। কবিতা লেখা কি সহজ রে বাপু, বললেই হলো আর কি। এই আস্ত লেখকটা তাহলে আস্ত ভুল ঝেড়েছে, এই তুমি বলতে চাও তো? আলবাত, কবিতা মেলাতে হয়, নইলে কবিতাই হয় না। আর মেলানো ভারী শক্ত। 2 রকমের মেলা আছে, রথের মেলা আর কবিতার মেলা। কিন্তু দুটো মেলা একেবারে আলাদা রকমের। রথের মেলা ঠিক সময়ে আপনি মেলে, কিন্তু কবিতা মেলায় কার সাধ্যি? তোর লেখক গুল ঝাড়তে পারে, কিন্তু ভুল করে দুটো গুলিয়ে ফেলেছে বলে বোধ হচ্ছে। জানি, গোবরা ঘাড় নাড়ে। মিলও তোমার 2 রকমের, কবিতার মিল, কাপড়ের মিল। কিন্তু মিল ছাড়াও যেমন কাপড় হতে পারে, ধরো যেমন তাঁতের কাপড়, তেমনি তোমার বিনা মিলে কবিতাও বানানো যায়। পড়ে দেখো না ভূমিকাটা। আচ্ছা যা, তুই ঘণ্টাখানেক পরে আসিস। আমি তোকে এমন একটা লম্বা কবিতা বানিয়ে দেব না যে তোর তাক লেগে যাবে। পারিস তো কোনো কাগজে কিছু টাকা দিয়ে তোর নামে ছাপিয়ে দিস। তোর নামে উইল করে দিলাম।
এই বলে শ্রীমান ভাতৃরত্নকে ভাগিয়ে দিয়ে আমাদের কবিতার খাতা নামক মরক্কো চামড়ার বাঁধাই মোটা খাতাটাকে নিয়ে তিনি পড়েছেন। লাইন দুয়েকের কবিতা দেখতে না দেখতেই তার এসে গেছে। পলায়মান তাদের ধরে পাকড়ে খাতার পাতায় তিনি পেরে ফেলেছেন। লাইন দুটি এই: মুখখানা থ্যাবড়া, নাম তার গোবরা। কিন্তু এই দুছত্রের পরে আর এক ছত্রও তার নিজের কিংবা কলমের মাথায় আসছে না। বাড়ির তলায় ছাগলদের সমবেত ঐক্যতান, সেই ছাগলাদ্য সঙ্গীত সুরধ্বনি ভেদ করে কাব্য সরস্বতীর সাধ্য কি যে তার খাতার দিকে পা বাড়ায়? অগত্যা বিতাড়িত হয়ে তিনি ভূমিকাটা নিয়ে পড়েছেন। তার মধ্যে যদি গোবরা কথিত কবিতা লেখার সত্যিই কোনো সহজ উপায় থাকে, ভূমিকাটার আরম্ভ এই: তোমাদের নিশ্চয়ই কবিতা লিখতে ইচ্ছে করে, কিন্তু তোমরা হয়তো ভেবেছ এটা খুব শক্ত কাজ। কিন্তু মোটেই তা নয়। কবিতা লেখার মতো সহজ কিছু নেই। নাটক, গল্প, প্রবন্ধ এসব খুব কষ্ট করে লিখতে হয়। কিন্তু কষ্ট করে একটি জিনিস লেখা যায় না, তা হচ্ছে কবিতা। খুব সহজে ও আসবে, নয়তো কিছুতেই ও আসবে না। সহজ না হলে কবিতাই হলো না। এই অবধি পড়ে হর্ষবর্ধন আপন মনে বলতে থাকেন, আরে আমিও তো ঠিক সেই কথাই বলছি, কষ্ট করে কখনোই কবিতা লেখা যায় না। আর দেখো তো এই গোবরার কাণ্ড, আমার ঘাড়ে ইয়া মোটা একটা জাবদা খাতা চাপিয়ে গেছে। আমি অনর্থক কষ্ট করে মরছি, যত সব অনার সৃষ্টি। দেখো না। হর্ষবর্ধন আবার ভূমিকার মধ্যে আরেকটু অগ্রসর হন। নির্মল জলে যেমন আকাশের ছায়া পড়ে, তেমনি মানুষের মনে কবিতার মায়া লাগে। মনের সেই আকাশকে রঙের রেখায় ধরে রাখলেই হয় ছবি, আর কথায় বাদলেই হয় কবিতা। তোমাদের মনে যখন যে ভাব জাগে, তাকে যদি ভাষায় জাহির করতে পারো, তাই হবে কবিতা। যেটা যত ভালো প্রকাশ হবে, কবিতাও হবে তত চমৎকার। অতঃপর হর্ষবর্ধন নিজের মনের মধ্যে হাতড়াতে শুরু করেন, কিন্তু সমস্তই তার শূন্য বলে মনে হতে থাকে। অবশেষে তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তাহলে আর আমি কি করে কবি হব? ভূমিকায় আরও ছিল, শরীরের যেমন ব্যায়াম দরকার, যেমন বই পড়া আবশ্যক, তেমন প্রয়োজন কবিতা লেখার। বই পড়লে, চিন্তা করলে হয় মস্তিষ্কের ব্যায়াম। কবিতা চর্চায় মনের ভাবের ভাণ্ডার যত পূর্ণ হবে, মন হবে ততই বড়, ততই অগাধ। ভাব এলেই লিখে পেলে, তাহলে সেই প্রয়াসের দ্বারাই ঘুরে ফিরে সেই ভাব তোমার চেতনা বা অবচেতনার মধ্যে দিয়ে জমা হয়ে থাকলো। ভাবনা হচ্ছে মৌমাছির মতো, যদি উড়ে যেতে দিলে তো খানিক গুনগুন করেই ও চলে গেল, আর কখনো ফিরে নাও আসতে পারে। কিন্তু কথার রূপ গুণের মধ্যে। ভাষার মৌচাকে যদি ওকে ধরতে পারো, তাহলে মধু না দিয়ে ও যাবে না। সেই মধু হলো আসল। আর তোমার সেই মনের মধু যখন পাঠকের মনকেও মধুময় করতে পারে, তখনই তোমার কবিতা হয়ে উঠবে মধু, তখনই তার সার্থকতা। কবিতার আসল কথা হচ্ছে তা কবিতা হওয়া চাই। ছন্দ, মিল ইত্যাদি না হলেও তার চলে। ছন্দ যদি আপনিই এসে যায়, মিল যদি অমনিই পাও, বহুত আচ্ছা। কিন্তু ও না হলে কবিতার কোনো হানি হয় না। আকাশের সঙ্গে বাতাস মিল খায়, আকাশের সঙ্গে পৃথিবীর কোথাও মিল নেই, অথচ আকাশ আর পৃথিবী মিলে চমৎকার একটা কবিতা। ভূমিকাটা দু একটা উদাহরণের পর এইভাবে শেষ। পরিশেষে পৌঁছে হর্ষবর্ধন মুখ বাঁকান, জানি জানি, এসবই আমার জানা, তুমি আর নতুন কথা আমাকে কি শেখাবে বাপু? তোমার চেয়ে ঢের ভালো ভূমিকা আমি লিখে দিতে পারি। আরে বাপু, কে না জানে শ্রীবৎস লিখলেই বিভৎস দিয়ে মেলাতে হয়, কার খোকা আনলেই অমনি ছাড় পোকাকে আমদানি করতে হবে, গাড়ি ভাড়া করলে ভারী তারা না হয়ে আর যায় না। সবাই জানে, তুমি আর বেশি কি বলবে? কিন্তু একপাল ছাগল আর তাদের কান ফাটানোর চ্যাভ্যার সঙ্গে যদি মেলাতে পারতে, তাহলে জানতুম যে হ্যাঁ, তুমি একজন আস্ত জাত কবি। এমনকি তোমাকে আমি অমর মুড়ি কাঁঠাল বলেও মানতেও রাজি ছিলাম। গোবরা এসে এতক্ষণ পরে উকি মারে, কি দাদা, কদ্দূর বেরুলো তোমার কবিতা? হয়েছে, খানিকটা হয়েছে। ২ তোর বইয়ের ওপর গজিয়েছে, আর ২ আমার মাথায় গজগজ করছে, এখনো খাতায় ছাড়িনি। দেখি তোমার কবিতা। গোবরা দাদার কাব্যগঞ্জনা শুনতে উৎসুক হয়, কিন্তু খাতার ২ লাইন, মুখখানা থ্যাবড়া, নাম তার গোবরা দেখেই নিজের মুখের সঙ্গে সে মিলিয়ে দেখে কি না বলা যায় না। গোবরার মুখ কবিতার আর একটা মিল হয়ে ওঠে, একেবারে গোমরা হয়ে ওঠে।
আরে এখনই অবাক হচ্ছিস? আরও 2 লাইন আছে, বলছি শোন। হর্ষবর্ধন বাকি পংক্তিগুলোকে নিজের দন্তপংক্তির সঙ্গে প্রকাশ করে দেন। বাকিটা শোন, তবে শুনলে খুশিই হবি। তলায় 1 পাল ছাগল আর ওপরে তুই 1 পাগল। এই 4 লাইনেই আমার অমরত্ব লাভ। আজকের মতো এই যথেষ্ট। কেমন হয়েছে কবিতাটা? ওমর খৈয়ামের সমকক্ষ হয়তো হইনি, কিন্তু ওমর মুরগি জামকি বলা যায় না আমায়?